বাংলা সাহিত্যের রোমাঞ্চিত ভয়ঙ্কর থেকে বেছে নেওয়া শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ভুতুড়ে গল্প, অন্ধকার। কয়েক বছর আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাত্রিতে যে ভীষণ ঝড় বৃষ্টি হইয়া কলকাতা শহরটা দেখতে দেখতে 2 হাত জলের নিচে ডুবিয়া গিয়েছিল, তাহা বোধ করি এখন অনেকের স্মরণে আসে। অবশ্যই কলকাতা জল নিকাশি যেরূপ সুব্যবস্থা, তাহলে তো শহরের কোনায় কোনায় অংশে আধা বৃষ্টি হইবার পরেই 1 হাঁটু জল জমিয়া যায়। জমিয়া যাওয়া কিছু নতুন নয়, কিন্তু সেবার দুর্যোগ এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে বোধ করি গত 40 বছরের মধ্যেও এমনটা দেখা যায়নি। ইলেকট্রিক্যাল তার ছিঁড়িয়া রাস্তার গ্যাসবাতি নিভিয়া সমস্ত রাস্তাটি যেন মহানগরীর একেবারে অন্ধকার হইয়া গিয়েছিল। সত্য মিথ্যা বলতে পারি নাই, কিন্তু শুনিয়াছি সেই এক রাতের জন্য একটা মোমবাতির দাম 5 পয়সা হইতে 2 টাকায় দাঁড়িয়েছিল। বাদুর বাগানে আমার বাড়ি। সেই দিন সন্ধ্যাবেলা একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার অভিমুখে গিয়েছিলাম। কাজ শেষ করিতে 7টা বাজে গেছিল। ফিরিবার পথে চা খাওয়ার জন্য দম হাতের কাছাকাছি একটা ছোট্ট দোকানে ঢুকলাম। তখন বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ শুরু হইয়া গেছে। রাস্তার গ্যাসের আলো কাঁচের ওপরে বিন্দু বৃষ্টি ভেদ করিয়া ঝাপসা হয়ে বাহির হইতেছে। আমার দুর্ভাবনা বিশেষ হেতু ছিল না, সঙ্গে ছাতা ছিল। আরাম করিয়া বসিয়া চা খাইতে লাগলাম। দোকানে বেশি লোক ছিল না, 2টো লোক, একজন অর্ধবয়সী ও একজন কর্মী মূল্য পর্যন্ত জুলাপি বিশেষ যুবকের আলোপ ওমরে টেবিলের ওপর কৈনি রাখিয়া দানিবাবু এবং শিশির কুমার ভাদুড়ী পাগলের ভূমিকায় অভিনয় করিবার আবেগ শিক্ষার কৃতিত্ব সন্ধানে উত্তাপ আলোচনা করিয়াছিল। চা খাওয়া অনেকক্ষণ তাদের শেষ হইয়া গেছে, কিন্তু তর্কে ভালো রকম নিষ্পত্তি না হওয়ার জন্য বোধ করি তাহারা উঠিতে পারিতেছে না। যুবক বলিল, জানেন মশাই, শিশির ভাদুড়ী আগাগোড়ায় বুড়োর আলমবীরের পাঠ করে, একবারও দাঁত বেরায় না। অর্ধবয়সী লোকটা দাঁত খেঁচিয়ে বললেন, ভারী কেরামতি, দাঁত নেই তো বেরাবে কোথা থেকে? আর দাঁত না বেরালেও বুড়ো একটা হয় নাকি? যুবকটি চটিয়া উঠিয়া বললেন, আপনিও তো বুড়ো হয়ে গেছেন, দাঁত না বের করে একটা কথা বলুন না দেখি। তর্ক শুনতে শুনতে চা খাইতে খাইতে প্রায় 15 মিনিট কেটে গেল। চা শেষ করিয়া দাম দিয়ে দোকান হইতে বার হইতাছি। যুবক তখন দানিবাবুর সম্বন্ধে অন্তত মানহানি কথাবার্তা বলিতেছে। এমন সময় শ করিয়া একটা উত্তাল হাওয়া কোথা হইতে আসিয়া দরজায় জানালাগুলোকে আছাড় দিয়া ছুটিয়া চলিয়া গেল। আকাশের দিকে চোখ তুলতেই নীল রঙা ভয়ঙ্কর আলোতে 2 চোখ একবার ধাঁধিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে কর্কর কর্কর শব্দ বাজিয়া বাজ পড়িয়া কান দুটোকে যেন বাদিয়া করিয়া দিল। তারই মধ্যে অস্পষ্ট দেখতে পাইলাম আকাশের গায়ে যেন কালি ঢেলিয়া দিয়েছে। চারিদিকে ব্যাপক নিষ্কষ কালো মেঘের ওপরে আরো কালো মেঘ জমিয়া যেন নির্ভাজা হইয়া গেছে। অন্য জিনিসে এক তিল সেখানে জায়গা নাই। এইবার ভীষণ বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হইল। বড় বড় ফোঁটায় তাজ্জবের নির্বিশ্বের মুষলধারায় পড়িতে শুরু করিল। রাস্তার আলোগুলো জল পুরু পদ্মায় অন্তরালে পড়িয়া নিস্তাজ্য হইয়া গেল। শুধু তাদের চারিদিক হইতে একটা মকল কান প্রভাব বাইরে হইতে লাগল। দোকানে ফিরিয়া আসিয়া বসলাম। চাকরটাকে ডাক দিয়া বললাম, আরেক পেয়ালা চা দাও তো হে। মেঘের গর্জন ধমকে তর্ক দুইজনের বিস্বাদের সাহস থামিয়া গেল। সেই 2 জন ব্যক্তি তাহারা আরপার আরম্ভ করিল। দানি ঘোষ যদি ইচ্ছা করে অমন 5টা শিশির ভাদুড়ীকে চিবিয়ে খেয়া ফেলতে পারে।
জুলাপির বিশিষ্ট শখ করা রকমে একটা যুক্তি প্রয়োগ করতে যাইতেছিল। আমি বাধা দিয়া বললাম, থাক না মশাই, পৃথিবীতে দানি ঘোষ আর শিশির বাদুড়ি ছাড়া আর কি লোক নেই? অন্য কিছু আলোচনা করুন না। জুলাপি সিং বিক্রমে আমার দিকে ফিরিয়া বলল, চা খাচ্ছেন খান, মেলা ফ্যাস ফ্যাস করবেন না। আমি চা খাইতে লাগলাম। কমে 8টা বাজলো, বৃষ্টির বিরাম নেই, সমভাবে সতেজেই চলিয়াছে। তার সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস। রাস্তায় লোকজনের চলাফেরা কমিয়া আসলো। 9টা বাজলো, বাইরে বৃষ্টি ও ভেতরে তর্ক এমনভাবে চলছে। অদ্ভুত একানিষ্ঠা এই দুটি লোক। তখনও দানি ঘোষ ও শিশির ভাদুড়িকে লইয়া কামড়াকামড়ি করিতেছে। পৃথিবীতে যেন অন্য প্রসঙ্গ নেই। 9:30, আজ সহ্য করিতে না পারিয়া উঠিয়া দাঁড়ালাম। যে করিয়া হোক রাতে বাড়ি পৌঁছাতেই হইবে, কিন্তু যাই কি করিয়া? ছাতায় এ বৃষ্টি আটকাবে না। 5 মিনিটের মধ্যে ভিজিয়া কাদা হইবা যাইব। একে আমার সর্দির ধাত, তখন নিউমোনিয়া ঠেকাবে কে? এই সময় বৃষ্টি আরো চাপিয়া আসলো। হঠাৎ করিয়া হাওয়ার বেগ যেন বাড়িয়া গেল। একবার বাইরের দিকে উঁকি ঝুঁকি মারিয়া আবার ফিরিয়া আসলাম, বসলাম। দোকানের চাকরটা নিঃশব্দভাবে নির্বান্ত উনুনের পাশে উপরে হইয়া দেওয়ালে ঠেস দিয়া বসিয়া আছে। মাথার ওপরে ধূসর মিলিয়া ইলেকট্রিক বাতি নিপট্টি আলোর বিকিরণ করিতেছে। বাইরের আশেপাশে দোকানের পাট সব বন্ধ হইয়া গেছে। মোটরের হর্ন ও ট্রামের টং টং আর শব্দ ওগুলো শোনা যাইতেছে না। যুবক বলল, শিশির ভাদুড়ি? ঠিক এই সময় হঠাৎ আলো নিভে গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। দোকানের চাকর ভাঙা গলায় বলল, তা সেরে গেছে, আজ রাতে আর মেরামত হবে না। দেশলাইটটা দেবেন বাবু, ল্যাম্পটা জ্বালাবো। অন্ধকারের হাতে দেশলাই দিলাম। ল্যাম্পও জ্বলিল। মিটমিটে আলো ও দুর্গন্ধের ধূসরে ঘিরিয়া ভরিয়া উঠল। পুরো ভদ্রলোক এতক্ষণে প্রথম অন্য কথা কহিল। বললেন, নীলমণি, কেটলিটা আরো একবার চড়াও, আরো এক পেয়ালা চা হোক। জুলাপি যুবকটি তীব্রভাবে আমার দিকে একবার তাকিয়া গর্বিত স্বরে জিজ্ঞেস করল, সিগারেট আছে? আমি পকেট হইতে সিগারেট কেসটা বার করিয়া দিলাম। গোটা কয়েক সিগারেট বার করিয়া লইয়া যুবক কেসটি তাচ্ছিল্যভাবে আমায় ফিরিয়া দিল। তারপর এমনভাবে আমার দিকে পিছু করিয়া বসল, যেন আমার বাঁচিয়ে থাকার সমস্ত প্রয়োজন শেষ হইয়া গেছে, আর আমার কারোর কোনো কাজে লাগবে না। পুরো ব্যক্তি বাইরের দিকে এক উদাসীন দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, এই বৃষ্টিতে বেরোনো যাবে না, গ্যাসের আলোগুলো নিভে গেছে দেখছি। যাব বাবা। বলিয়া নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র এবং দ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ শুরু করিলেন। আমিও বাইরের দিকে উঁকি মারিয়া দেখলাম, সত্যই তো, রাস্তায় গ্যাসের বাতিও জ্বলিতেছে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও জনমানব নেই, কেবল অবিশ্রান্ত বাড়ির পতনের ঝুমঝুম করে শব্দ। আরেক পেয়ালা চা খাইলাম। পুরো লোকটি বললেন, আজ রাতে বাড়ি যাওয়া হলো না দেখছি। নীলমণি, বৃষ্টি থামলে আমাকে তুলিয়া দিও। বলিয়া বেঞ্চির ওপর লম্বা হইয়া শুইয়া পড়লেন। যুবক কোনো দৃষ্টিপাত না করিয়া আমার সিগারেটটা টানিতে লাগলো। কিন্তু আমার তো বেঞ্চির ওপর রাত কাটালে চলবে না, বাড়ি যাওয়াই চাই। বাড়িতে বউ, দুটো ছোট্ট ছেলে মেয়ে লইয়া একলা আছে। ঝি হয়তো বাড়ি চলিয়া গেছে, অথচ বৃষ্টি না ধরিলে যাইবা কেমন করিয়া? ঘড়ির দিকে তাকিয়া দেখি 11টা। পুরো ব্যক্তির নাকের ভেতর হইতে মাঝে মাঝে অসীম শব্দ বাহির হইতাছে। যুবক ধীর ধীর ভাবে প্রতীক্ষা করিয়া আছে, তাহার ঘুম ভাঙিলে আবার যুদ্ধ আরম্ভ করিবে। রাত যত গভীর হইতাছে, আমার মনে উদ্বেগ ও অস্বস্তি আরো বাড়িতেছে।
এদিকে ঝড় বৃষ্টির উদ্যম নৃত্য কিছুমাত্র শান্তির লক্ষণ নাই। ঘড়ির কাঁটা সরিয়া সরিয়া প্রায় 12টায় পৌঁছে গেল। নীলমণির লম্ফ জ্যোতি নিস্তব্ধ হইয়া আসিল। সে উঠিয়া বাটি একবার নাড়িয়া বলল, তেল ফুরিয়ে গেছে, আর 5 মিনিট। পূর্ব ব্যক্তির নাসিতা নিঃশেষ একটি ধ্বনি অস্তপথে রখিয়া রয়ে গেল। তিনি উঠিয়া বসিয়া বললেন, থেমে গেছে। নীলমণি বললেন, না বাবু, আলো নিভে যাচ্ছে। ওর বলিয়া নিরুদ্বেগে পূর্ব আবার শুইবার উপক্রম করিল। শিকার ফিরিক দেখিয়া যুবক বলল, আমি তখন বলছিলাম শিশির। আমার মাথায় খুন চাপিয়া গেল। চিৎকার করিয়া বললাম, খবরদার বলছি, ফের যদি ওদের নাম করেছ তো তোমার জুলপি ছিঁড়ে নেব। আমার এই আকস্মিক উত্তাপে যুবক ও পুরু দুইজনেই অতম্বীয় আমার মুখের দিকে নিষ্পলক নেত্রই তাকিয়ে রইল। নীলমণি ভাঙা স্বরে কইল, বৃষ্টি ধরে এসেছে বাবু, এই বেলা বেরিয়ে পড়ুন, আমি দোকান বন্ধ করি। সগয়ে বাইরের দিকে গলা বাড়িয়ে দেখি, সত্যি বৃষ্টির বেগ প্রায় অর্ধ কমে গেছে। ঝড় যেন থেমে গেছে। এই দিক কমে 5 ঘন্টা দাপাদাপি করিয়া বুঝি তারা অবসর হয়ে আসিতেছে। ছাতা তুলিয়া লইয়া উঠিয়া পড়িলাম। আর দেরি নয়, যাইতে হয়তো হবে এই সময়। প্রচণ্ড হৈ হৈ করে যুবকের কণ্ঠস্বর আসিল, মশাই দেশলাইয়ের কথা কয়েক কাঠি দেবেন কি? আমার রাগে সর্বাঙ্গ জ্বলিয়া গেল। এই সময় পিছুদাকে পকেট হইতে দেশলাইয়ের বাক্সটা বার করিয়া টেবিলের ওপর শুইয়া ফেলিয়া দিয়া বাইর হয়ে পড়লাম। লম্প দপ দপ করিয়া 2বার খাবি খাইয়া নিভিয়া গেল। কি অন্ধকার! শহর রাত্রিকালীন বর্ষার সাহস আলোহীন হইয়া গেল। যে কিরূপ ভয়ানক অন্ধকার হয় তাহা কল্পনা করা দুঃসাধ্য। খুব শক্ত করিয়া চোখ বাঁধিয়া দিলে কিংবা অন্ধকার করিয়া দিলে বোধ করি এর চেয়েও বেশি অন্ধকার হয় না। নিষ্পলক চক্ষু দুইরও কোথাও আশ্রয় না পাইয়া বিপরীত হইয়া থাকে এবং অন্য ইন্দ্রিয়গুলো অতিসৃষ্ট তৃষ্ণায় ও সতর্ক হইয়া ওঠে। প্রথমে ঝোঁকে খুব খানিকটা চলিয়া আসিয়া থামিয়া পড়িলাম। কোথায় যাইতেছি, কোন দিকে যাইতেছি? বাড়ি গিয়া পৌঁছাবার একান্ত আগ্রহে অপচার না ভাবিয়া বাহির হয়ে পড়িয়াছি বটে, কিন্তু এই দিকে বিদঘুত অন্ধকার, পথ চিনিয়া যাইব কি প্রকারে? দোকান হইতে বাহির হইয়া ঠিক যে কোনো মুখে আসছি তাহা স্মরণ করতে পারিতেছি না। হয়তো বা যেই দিকে বাড়ি তার উল্টো পথে গিয়েছি। এখন উপায়? কিন্তু পথের মাঝখানে চুপ করিয়া দাঁড়িয়া থাকিলে এর সমস্যার সমাধান হইবে না। যেদিকে হোক চলা দরকার, যদি এমনই ভাবে চলতে চলতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই। সুতরাং আবার শ্রমিক দিকে চলতে শুরু করিলাম। বৃষ্টি ও ঝড় কমিয়া একটা বিশ্বাসপূর্ণ দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া থামিয়া গেল। তখন এই অন্ধকারের বুকের ওপরে আরও একটা জিনিস চাপিয়া বসিল। সেটা এই মধ্যরাতের ভয়ানক নীরবতা। এতক্ষণে বৃষ্টির ঝপঝপ শব্দ ও বাতাসে ঘনহীন চাপা হয়েছিল, এখন তারা উলঙ্গ মূর্তি ধরিয়া দেখা দিল। পৃথিবীতে সব মানুষ যেন মরিয়া গেছে, শুধু আমি একা বেঁচে আছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা, একেবারে নিঃসঙ্গ। দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিয়া চলিলাম। মনের গৃহতা পদ এসে বোধ করি এই আকাঙ্ক্ষা দুর্নিবাদ হইয়া উঠিয়াছিল যে মানুষ চাই, সঙ্গী চাই। কোনো এক প্রকার এই দুঃসহ নিঃশব্দতার হাতে হয়তো পরিণতি পাওয়া দরকার। কিন্তু বেশি দূর যাইতে হলো না। ক্ষণিক দূরে গাইয়া প্রচণ্ড একটা হোঁচট লাগিয়া হুমড়ি খাইয়া একেবারে এক কোমর জলের মধ্যে পড়িয়া গেলাম। ছাতাটা হাত হইতে কোথায় ছিটকিয়া পড়িল।
হোচর পোচর করিয়া উঠিয়া দাঁড়াতেই দেখলাম না এক কোমর নয়, তবে জল এক হাঁটু বটে। অজান্তে বুঝলাম, বোধ হয় এতক্ষণে ফুটপাতে চলিতেছিলাম। এবার বড় রাস্তায় নেমেছি, কিন্তু এই অবতরণই যেমন সুখের নয়, ফুটপাতে ফিরিয়া যাওয়াও তেমন অন্তত কঠিন ব্যাপার। কারণ ফুটপাতে যে কোনো দিকে তাহলে জলের পতনের সঙ্গে ঘুরিয়ে গিয়েছে। 5 ঘন্টা ক্রমশরণে বৃষ্টি হইবার পরে যে রাস্তায় জল জমতে পারে, এর সম্ভাবনাটা তখন পর্যন্ত মাথায় আসে নাই। কিন্তু ভগবান যখন চোখে আঙুল দিয়া দেখিয়া দিলেন, তখন দুশ্চিন্তা হইল না। জানি কোথাও অথবি গভীর জলে আমার জন্য অপেক্ষা করিয়া আছে। হয়তো এক পা অগ্রসর হইলেই হুশ করিয়া ডুবিয়া যাইব। এক হাঁটু জলের মধ্যে এক পা করিয়া সাবধানে অগ্রিম হইতে লাগলাম। বুক ফাটিয়া কান্না আসতে লাগলো। হে ভগবান, এ আমার কি দুর্দশা করিলে! কেন মধ্যে আজ ঘরের বাইরে হইয়াছিলাম? যদি বার হইয়াছিলাম তবে চায়ের দোকানে রাত্রি কাটাইয়া দিলাম না কেন? কিন্তু প্রস্তাবে কোনো ফল হবে নাই। আমি মাথা ঠান্ডা করিয়া একটু ভাবতে চেষ্টা করলাম, এরূপ ক্ষেত্রে কি করা উচিত। প্রথমত কোনো রকম ফুটপাতে ওঠা চাই। মাঝ রাস্তায় জলের মধ্যে দিয়ে 10 কোস পথ হাঁটিয়া গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাবে না। ফুটপাতে উঠিয়া পড়িলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লোক জাগিয়া রাতের মতো আশ্রয় পাওয়া যাইতে পারে, কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব। মোট কথা, যাই উপায় হোক, নরলোক সাহিত্য স্থাপন করা দরকার। এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয়। আপাতত একটা মানুষের দেখা পাইলেও যে সাক্ষাতে চাঁদ হাতে পাইব, তাহাতে আর সন্দেহ রইল না। শামুকের মতো হাঁটিয়া হাঁটিয়া কিন্তু কোন দিকে এমন একটা বৈচিত্র্য কিছুই ধরিতে পারলাম না, যেখান হইতে আমার যাত্রাটাকে সুনিশ্চিত করতে পারি। এক হাঁটু জলে কখন কমিয়া অর্ধ হাঁটুতে নেমেতেছে, কখন উড়ুতে পৌঁছিতেছে, এছাড়াও দিগদর্শন করিবা কিংবা আবার যাত্রা নিয়ন্ত্রণ করিয়া আর কোনো ইন্দ্রিয় চিহ্নই নাই। সৃষ্টির প্রথম জীব বোধ করি এমন অন্ধভাবে প্রলয়ের পরিধি অতল মহাতাপতার মধ্যে অদৃষ্টির পরিচালিত হইয়া হাঁটিয়া বাড়িতেছি। এবং আবার মহাপ্রলয়ের দিন যখন সূর্য চন্দ্র আলো নিভে যাইবে, তখন সৃষ্টির জীব এমনি নিরুপায় দিশাহারা হইয়া ঘুরিয়া বেড়াইবে। এইভাবে কতক্ষণ চলিয়াছিলাম বলতে পারি নাই। সময়ের ধারণা এই ঘিরে নীরবতার মধ্যে ডুবিয়া গিয়েছিলে। হঠাৎ পায়ের আউলে একটা শক্ত বস্তু ঠেকিল। অনুভব করি সিঁড়ির ধাপের মতো বোধ হইল। তাহার ওপরে উঠিয়া 2-4 পা এদিকে ওদিকে ঘুরিবার পরে বুঝলাম এতক্ষণে আমি সেই ইঙ্গিতে ফুটপাতে পৌঁছিয়েছি। যাক, তবু তো কিছু পেয়েছি। 2 হাত বাড়িয়া হাতুড়ে কিছুক্ষণ চলিলাম। একটা ভিজে দেওয়াল হাতে ঠেকিল। তখনই সেই দেওয়াল ধরিয়া চলিতে আরম্ভ করিলাম। কিছুকাল এইভাবে যাইবার পরে কাঠের দরজা হাতে পড়িল। সশব্দে একটা নিঃশ্বাস ফেলিলাম। তখনই বুঝি দুঃখের সাগরের কূল মিলল। দরজায় সজোরে ধাক্কা দিলাম, তারপরে চিৎকার করিয়া ডাকিতে লাগলাম, কে আছো? দোর খোলো মশাই, দয়া করে একটিবার দরজা খুলুন। ওহে, কেউ শুনতে পাচ্ছ? একটিবার দরজা খুলবেন। কিন্তু কোথায় কে? দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধই রইল। বাড়ির ভেতর হইতে কোনো জবাব আসলো না। শুধু আমার অগয়ী ব্যাকুল কণ্ঠে কোথাও আশ্রয় পাই না। একটা নিঃসঙ্গ পেটিজনিটির মতো একটা বিরাট নিস্তব্ধর মধ্যে কাঁদিয়া বেড়াতে লাগলাম।
পূর্ব দেওয়াল ধরিয়া আবার আরো একটা দরজার সম্মুখীন উপস্থিত হইয়া ঠেলাঠেলি হাঁকাহাঁকি করিলাম, কিন্তু কোনো ফল হইল না। দরজা খুলিল না, এমনকি দরজার অন্তরালে কোথাও যে লোক আছে তাহার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। আরো দেখলাম, আরো দুটো তিনটে দরজায় এমন চেষ্টা করিয়া দেখলাম, কিন্তু যথাপূর্বং তথ্যং পরিয়ং ফলং কোনো তারপরম হইল না। শরীর অবসন্ন হইয়া আসিল, মনের উদ্যান উদাস হইয়া গেল। যদি কলকাতা সবাই মরিয়া গিয়ে থাকে, তবে আমায় বাঁচে থাকার বা লাভ কি? এখন কোথাও একটু শুইবার জায়গা পেলেই আর কিছুই আমার দরকার নাই। জলের মধ্যে পা হাতিয়া হাতিয়া পা দুটো যেন ভাঙিয়া পড়িতেছে। যদি মরতেই হয়, তবে কোনো একটা শুকনো থানে পা সরিয়া শুইয়া মরিতে পারলে ভালো। কিন্তু পা সরিয়া শুইবার মতো এই থান প্রলয়ে প্রবাহিত কলকাতা শহরটার মধ্যে কোথাও পাওয়া যায়? ফুটপাতের ওপরে তো প্রায় 1 ফুট জল। যা হোক, এইরকম ভাবে হাল ছাড়িয়া দিলে চলবে না। মন যতই অবসাদে ডুবিয়া যাইতে চাইল, ততই তাহাকে জোর করিয়া চাপা করিয়া তুলিয়াতে লাগলাম। এটার কিছু সুহারা হবে। এমন কখনো হতে পারে যে কোনো বাড়ির লোক সাড়া দেবে না? হয়তো এখন একটা বিলম্বিত ভাড়াটে গাড়ি কিংবা আলোকধারী এক পথিক আসিয়া পড়বে। হঠাৎ আমার মনে একটা দারুণ সন্দেহের উপস্থিত হইল। কোনো আবহীন উপায়ে অন্ধ হয়ে যাই নাই তো আমি? নহিলে একি সম্ভব যে এতক্ষণ ধরিয়া এই দু চক্ষু একটা কোনো কিছু দেখতে পাইতেছি না? এত অন্ধকার কি হতে পারে? হয়তো সেই জলে পড়িয়া গিয়েছিলাম। চক্ষু সজোরে কোঁচকাতে আরম্ভ করলাম, কিন্তু চক্ষু দুর্ভেদ তেমনি দূর হইল না। হঠাৎ মনে হইল, দেশলাই জ্বালিয়া দেখি না কেন। 2 পকেট খুঁজিলাম, দেশলাই নাই। দেশলাই যে জুলাপিকে দিয়ে আসিয়াছি, তাহা তখন কিছুই মনে করিতে পারিলাম না। যেন পাগলের মতো হইয়া গেলাম। অন্ধ হইয়া গেছি কিনা এ সন্দেহ তখনই যেমন করিয়া হোক ভঞ্জন করিতে হইবে। মুহূর্তের বিলম্ব সহার না। আর এমন একটা দরজার সম্মুখীন গিয়া 2 হাতে তরবারের ওপরে চড়াতে লাগলাম। ও মশাই, কে আসো, একটিবার দরজা খুলুন না, ও মশাই। পেছন হইতে শান্ত স্বরে কে বলিল, মেসেজ চেঁচামেচি করছেন, এখানে কি লোক আছে যে উত্তর দেবে? এগুলো সব দোকান। আমি যেন আটকে উঠিলাম। আহা, কে কে কে? কোনো ভয় নেই, আসুন আমার সঙ্গে, আমার হাত ধরুন। আমি হাতটা বাড়াই দিলাম। একখানা হাত বরফের চেয়েও ঠান্ডা আমার আঙুলগুলায় চাপিয়া ধরিল। আমার পা হইতে চুলের ডগা পর্যন্ত যেন একবার অসহিত শীতে কাঁপিয়া উঠিল। দাঁতে দাঁতে ঠকিয়া ঠক ঠক শব্দ হইতে লাগল। আমি বুদ্ধিবিমূর্তর মতো জিজ্ঞাসা করলাম, আমি কি অন্ধ হয়ে গেছি? সত্য একটা হাসির শব্দ হইল। না, ভারী অন্ধকার, তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ভয় পাবেন না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি বলিলাম, আমার বাদুর বাগানে বাড়ি। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই নীরব। অদৃষ্ট আগন্তুকের সৎসন্ধে অবলিমা ক্রমে আমাকে সব রকম বাধা বিঘ্ন বাঁচিয়া লইয়া চলিল। আমার বুদ্ধি শক্তি ক্রমশ ফিরিয়া আসতে লাগল। আমি বলিলাম, আচ্ছা, আপনি এই অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন। কোনো উত্তর পাইলাম না। কিছুক্ষণ পরে আবারও জিজ্ঞাসা করলাম। আমি দম হাতে একটা চায়ের দোকানে চা খেতে ঢুকেছিলাম।
সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়েছিলাম বলতে পারেন? উত্তর হইল, আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন। নিমতলা ঘাট। সর্বাঙ্গ রক্ত যেন জল হইয়া গেল। আর কিছুক্ষণ দুইজন নিস্তব্ধ। হঠাৎ জিজ্ঞেস করলাম, আপনি কি? আপনার নাম কি? আমার নাম শুনে আপনার লাভ নেই, এদিক দিয়ে ঘুরে আসুন। ওখানে একটা ম্যানহোল খোলা আছে, জলের শব্দ শুনতে পাচ্ছেন না? ওর মধ্যে যদি গিয়ে আপনি পড়েন তাহলে আর সভয়ে সরিয়া আসলাম। অল্পকাল পরে আমার দিব্য চক্ষুমন পথদর্শক বলিল, অনেকটা ঘুরে যেতে হবে। শহরের মাঝখানে 1.5 কোণে কালী মন্দিরের বাড়ি ঘিরে প্রায় 1.5 মানুষ জল জমেছে। আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না। আমি নিঃশব্দে পথ চলিলাম। মিনিট 5 পরে বলিলাম, কলকাতা শহরটা মনে হচ্ছে যেন শ্মশান হয়ে গেছে। কোথাও আলো নেই, শব্দ নেই, মানুষ নেই। ও রকমটা মনে হয়। শহরের স্পান হচ্ছে তার রাস্তাঘাট, যেখানে মানুষ না থাকলেও শ্মশান শহর কোনো তফাৎ থাকে না। আমি কথাটা নিজের মনে বলিলাম, মনে হচ্ছে যেন এটা ভূতের রাজ্য। হাসির শব্দ হইল। এরকম রাতে ভূতেদের ভারী ফুর্তি হয়, কি বলেন? আচ্ছা, আপনি যখন একলা দরজায় হাত দিয়ে বেরিয়েছিলেন, তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো, আপনি কি করতেন বলুন দেখি? কি করতাম? বোধ হয় দাঁত কোপাতি লেগে মারাই যাইতাম। ভাগ্যিস আমার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, ভূতকে এত ভয় কিসের বলুন দেখি? একটা লোক মারা গিয়েছে, ভয় তো নয়? বলেন কি মশাই? ভূত হলো গিয়ে একটা পেটাত্তা। তার চালচলন রীতিমতো স্বাভাবিক, চরিত্র কিছুই জানা নেই। ভয় করব না? তা বটে। আচ্ছা, মনে করুন না থাক। আমার বুকের ভেতরটা হঠাৎ গুড়গুড় করিয়া উঠল। এই কাহার হাত ধরিয়া চলিয়া যাইতেছি। তবুও মনে সাহস আনিবার চেষ্টা করিয়া বললাম, আপনার নামটা তো বললেন না। কোথায় থাকেন বলবেন কি? কোথায় থাকি? যেখানে দেখা হয়েছে তারই কাছাকাছি থাকি। আজ আমার যে উপকার করলেন তা জন্মেও ভুলব না। আবার আমাদের দেখা হবে নিশ্চয়। দেখা বোধহয় আর হবে না, তবে যদি আবার কখনো তেমনই বিপদে পড়েন হয়তো। আচ্ছা, আপনি কি করেন? কোনো কাজকর্ম করেন নিশ্চয়। তা বলতে দোষ আছে? আমি কিছু করি না, এমনি ঘুরে বেড়াই, বেকার। খানিকক্ষণ আবার চুপচাপ। আপনার বউ, ছেলে মেয়ে সব ভালো আছে, কোনো ভাবনা নেই। আমি চমকিয়া উঠিলাম। আপনি আমার মনের কথা জানলেন কি করে? আবার হাসির শব্দ হইল। এরকম অবস্থায় পড়লে মানুষের মধ্যে স্বভাবেই তো কি চিন্তা আসে, তা আন্দাজ করা কি খুব শক্ত? না, তা বটে, কিন্তু কিন্তু আমার বউ, ছেলে মেয়ে আছে, আপনি জানলেন কি করে? ওটা আনজাত। দীর্ঘ নীরবতা। এ কি? কোন জগতের আদিবাসী? আমি মরণ হইয়া আরম্ভ করিলাম, দেখুন। ও কথা জিজ্ঞাসা করবেন না। আমার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিলাম। হাত ছাড়িবার চেষ্টা করিয়া বলিলাম, আহা, আমার ছেড়ে দেন। আমি গলা দিয়ে আর আওয়াজ বার হইল না। ভয় পাবেন না, এতক্ষণ যখন এসেছেন তখন আর খানিকটা আসুন। আপনার বাড়ি প্রায় এসে পড়েছে। পায়ে পায়ে জড়িয়া যাইতে লাগলাম। গলা এমন বুঝিয়া গেল যেন শত চেষ্টা করিয়াও একটা কথা পর্যন্ত বলিতে পারবি না। বরফের মতো হাতখানা আমাকে টানিয়া লইয়া চলিল। সহসা শেষ রাতের ঠান্ডা বাতাস গায়ে লাগিল। সে দাঁড়াইল, আমার হাতটা ছাড়িয়া দিল।
এইবার আপনি একলাই যেতে পারবেন। এখান থেকে গুনে 100 পা এগিয়ে যান, গিয়ে ডান দিকে ফিরলেই সামনেই পাবেন সেই আপনার বাড়ি। ভোর হয়ে আসছে, এবার আপনি যেতে হবে। আমি অন্ধ মূর্খ বিস্বাদের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পুনরায় হাসির শব্দ হইল, কিন্তু এবার যেন শব্দটা বড় ব্যর্থপূর্ণ। সে বলিল, আপনি বড় ভয় পাচ্ছেন। আচ্ছা, চললাম তবে। এই নিন আপনার ছাতা, জলের মধ্যে ফেলে দিয়েছিলেন। ভোর হতে আর দেরি নেই। আচ্ছা, বিদায়। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করিয়া জিজ্ঞাসা করিলাম, আছেন কি? উত্তর আসিল না। মুখ তুলিয়া দেখিলাম অতি দূরে পূর্বের আকাশে পুঞ্জিত মেঘ ভেদ করিয়া অল্প একটুখানি ফোকাস আলো দেখা দিয়েছে।